এ বলল। হেইট ইউ, গেলাম আমি। গুনগুন চলে যাচ্ছিল, প্রণয় তখন পেছন থেকে বলল। হেই মিসেস ইফতেখার রহমান, প্রণয় লাভস ইউ মোর দেন ইউ হেট হিম। আয়নার সামনে দাঁড়িয়ে শাড়ি ঠিক করছিল গুনগুন। প্রণয় তখন রুমে এসে জিজ্ঞেস করল। তুমি রেডি? চলো তাহলে বের হই আমরা। রেডি, কিন্তু কোথায় যাব আমরা? যেদিকে দু চোখ যায়। না, চলুন আম্মুর কাছে যাই। আম্মুর কাছে কেন? দেখা করব। দেখা করার জন্য ওই বাসায় যাওয়ার প্রয়োজন নেই। আম্মুকে বললে আম্মুই আসবে। আমি ওই বাড়ির সবার সাথে দেখা করব, আপনার বাবার সাথেও। দরকার নেই গুনগুন, উনি কথা বলবেন না তোমার সাথে। কেন? আমার সাথেই তো কথা বলে না। আপনি কখনো বলার চেষ্টা করেছেন? প্রণয় কিছুক্ষণ নীরব থেকে বলল। না, কেন? উনি আমাকে পছন্দ করেন না, তাই ওনাকেও আমার পছন্দ না। আচ্ছা, দেখি আমাকে পছন্দ করেন কিনা। তুমি শুধু শুধু জেদ করছো কেন? জেদ না, আবদার করছি, রাখবেন না? প্রণয় রাগ করতে গিয়েও পারে না। গুনগুনের সাথে রাগ দেখালে সে নিজেই পরে কষ্ট পাবে। এদিকে গুনগুনও নাছোড়বান্দা। প্রণয় দীর্ঘশ্বাস লুকিয়ে বলল। ঠিক আছে চলো, তবে আবার বলছি, শুধু আম্মুর সাথে কথা বলে আমরা চলে আসব। ওই লোকের সাথে কথা বলার দরকার নেই। হুম, ওকে। ওই বাড়িতে যাওয়ার আগে মিষ্টি আর কিছু ফলমূল কিনে নেয় দুজনে। যাওয়ার আগে পমিলা বেগমকে কোনো খবরও জানাতে দেয়নি গুনগুন। তাই দুজনে যখন কোনো বলা কাওয়া ছাড়াই বাড়িতে উপস্থিত হলো, তখন পমিলা বেগমের চক্ষু চড়ক গাছ। তিনি খুশি হয়েছেন এবং কিছুটা অস্বস্তি বোধ করছেন। তার স্বামী শোয়েব শিকদার বাড়িতে। গুনগুন যদি কোনোভাবে অপদস্থ হয় তাহলে সবচেয়ে বেশি খারাপ তারই লাগবে। পমিলা বেগম অস্বস্তি বোধ লুকিয়ে গুনগুনকে জড়িয়ে ধরে বললেন। তোমরা আসবে আমাকে আগে বলনি কেন? তাহলে তো একসাথেই আসতে পারতাম। বিপ্লব আমাকে কিছুক্ষণ আগেই বাড়িতে দিয়ে গেছে। গুনগুন হেসে বলল। বলে দিলে কি আর সারপ্রাইজ থাকতো? হুম, তাও ঠিক। এসো ভেতরে এসো। শোয়েব শিকদার ড্রয়িং রুমে বসে চা খাচ্ছিলেন এবং পত্রিকা পড়ছিলেন। গুনগুনকে তিনি চেনেন না, তবে প্রণয়ের সাথে দেখে আন্দাজ করতে পারলেন যে এটা প্রণয়ের বউ। ওর বিয়ের কথা পমিলা বেগমের কাছেই শুনেছিলেন, নিজে যাননি। তবে পমিলা বেগমকেও যেতে নিষেধ করেননি। পমিলা বেগম অস্বস্তি ও ভয় নিয়ে স্বামীর সাথে পরিচয় করিয়ে দিয়ে বললেন। উনি আমার স্বামী, প্রণয়ের বাবা। শোয়েব শিকদার ভ্রু কুঁচকালেন, মুখটা গম্ভীর করে বললেন। আমি প্রণয়ের বাবা নই, সায়েম ও প্রীতমের বাবা। প্রণয় হাত মুষ্টিবদ্ধ করে দাঁড়িয়ে আছে, দাঁত কিরমির করছে তার। পমিলা বেগম অস্বস্তিতে গাঢ় হয়ে দাঁড়িয়ে আছেন। একমাত্র গুনগুনই স্বাভাবিক আছে, সে হাসি মুখে বলল। আসসালামু আলাইকুম, সায়াম ও প্রীতমের বাবা। আমি গুনগুন, প্রণয়ের বউ। সম্বোধন শুনে বিরক্ত হলেন শোয়েব শিকদার। চোখে মুখে সেই বিরক্তিভাব ফুটিয়ে বললেন। এইসব কি ধরনের বেয়াদবি? বেয়াদবি? আপনিই তো বলেন আপনি সায়াম প্রীতমের বাবা। প্রণয়ের বাবা যেহেতু নন, সেহেতু আপনাকে তো বাবা ডাকার অধিকারও নেই আমার। শোয়েব শিকদার উঠে দাঁড়ালেন। তিনি স্বল্পভাষী কিন্তু মেজাজি মানুষ। রেগে গেলে রাগ কন্ট্রোল করতে পারেন না, এখনও পারছেন না। কিন্তু গুনগুনকেও তিনি কিছু বলতে পারছেন না, তাই রাগে গজগজ করতে করতে রুমে চলে গেলেন। প্রণয় গুনগুনকে বলল। চলো চলে যাই। পমিলা বেগম বললেন। কেন? দুপুরে খেয়ে দে তারপর যাবি। প্রণয় না বলার আগেই গুনগুন বলল। হ্যাঁ, খেয়ে যাব। আজ আমি রান্না করব। এসবের কোনো দরকার নেই গুনগুন, আম্মুকে নিয়ে গিয়ে আমাদের বাসায় রান্না করে খেও। না, আমি এখানেই রান্না করব, আপনি চুপ করে বসে থাকুন। পমিলা বেগম বললেন। তোমার রান্না করতে হবে না মা, রান্না করার লোক আছে। থাকুক, একটা দিন রান্না না হয় আমি করি। শুধু শুধু কষ্ট। কষ্ট না, আমি ভালোবেসেই রান্না করব। আচ্ছা চলো, আমি তোমাকে সাহায্য করছি। প্রণয় জিজ্ঞেস করল। আমি একা একা কি করব? তুই টিভি দেখ। বললেন পমিলা বেগম। বউ শাশুড়ি মিলে রান্নাঘরে গিয়ে কাজে লেগে গিয়েছে। পমিলা বেগম কাটাকাটিতে সাহায্য করছেন। তখন গুনগুন জিজ্ঞেস করল। আম্মু, সায়েম ও প্রীতম ভাইয়া সম্পর্কে তো প্রণয় আমাকে কিছু বলেনি। বলেনি? সায়েম তোমার বড়, তোমার আব্বুর বড় প্রথম স্ত্রীর ছেলে। প্রীতম তোমার ছোট হবে, ও আমার পেটে হয়েছে। দেখলাম না তো কাউকেই। স্যাম ঘুমাচ্ছে এখন, প্রীতম হোস্টেলে থেকে পড়াশোনা করে। ও আচ্ছা। গুনগুন, হুম। তুমি ওনার কথায় কষ্ট পেও না। উনি এমনই বদরাগী। ছোটবেলা থেকে মা ছাড়া বড় হয়েছে তো, নমনীয়তা শেখেনি। আমার শ্বশুরও অফিস নিয়ে ব্যস্ত থাকতেন, ছেলেকে তেমন সময় দিতে পারতেন না। গুনগুন দীর্ঘশ্বাস নিয়ে বলল। আমরা সব দুর্ভাগা কিভাবে যে একসাথে হয়ে গেলাম। এভাবে বলো না, তুমি নিঃসন্দেহে ভাগ্যবতী। হ্যাঁ, এখন হয়েছি।
প্রণয়ের মতো স্বামী পেয়েছি, আপনার মতো মা পেয়েছি, কুসুমাপুর মতো বড় বোন, বিপ্লব ভাইয়ার মতো বড় ভাই, মাসুদ ভাইয়ের মতো শত্রু পেয়েছি। ভাগ্য সহায় না হয়ে আর যাবে কোথায় বলেন? প্রমীলা বেগম হাসলেন, গুনগুন বলল, দেখি এখন স্যাম ভাই ও প্রীতম ভাইয়ের বাবার মতো বাবাকে পাই কিনা। তিনি হেসে বললেন। দেখা যাক। রান্নাবান্না শেষ করে গুনগুন শোয়েব শিকদারকে ডাকতে গেল। দরজায় নক করে বলল, আসবো? শোয়েব শিকদার দরজার দিকে একবার তাকিয়ে বললেন। না, গুনগুন ভেতরে ঢুকতে ঢুকতে বলল, ধন্যবাদ। আমি তোমাকে ভেতরে আসতে নিষেধ করেছি, তুমি আসলে কেন? ছোটবেলায় আব্বু ডানে যেতে বলে বামে যেতাম আমি, বামে বলে ডানে, যা বলতো তার উল্টোটা করতাম, এখনো তাই করি। আমি তোমার আব্বু নই। সেটাই, এজন্যই তো মেয়ের কদর বোঝেন না। ভেবেছিলাম আপনার মেয়ে হব, কিন্তু এখন মনে হচ্ছে মা হতে হবে। শোয়েব শিকদার একটু থমকালেন। মায়ের কথা উঠলে তিনি নিশ্চুপ হয়ে যান, আবেগী হয়ে পড়েন, কথা বলতে পারেন না। এই সুযোগটাকেই কাজে লাগিয়েছে গুনগুন। এতক্ষণ সে এই বাড়ির সবার সম্পর্কে জেনে নিয়েছে প্রমীলা বেগমের থেকে। চলুন খাবেন। বলল গুনগুন। তিনি মুখ ভার করে বললেন, না, তুমি যাও। আপনার মা রান্না করেছে, খাবেন না? তিনি এবার গুনগুনের মুখের দিকে তাকালেন। কি মিষ্টি মুখ! তার অনেক ইচ্ছে ছিল একটা মেয়ের। সায়েম হওয়ার পর তার প্রথম স্ত্রী আবার কনসিভ করেছিল, সেবার মেয়ে এসেছিল পেটে। তিনি ভীষণ খুশি ছিলেন, কিন্তু ভাগ্য তার সহায় ছিল না। ডেলিভারির সময় মা মেয়ে দুজনেই মারা যায়। সেই শোকও তিনি আজ পর্যন্ত কাটিয়ে উঠতে পারেননি। অনেক বছর পর দ্বিতীয় বিয়ে করলেন। প্রমীলা বেগমও ছেলে জন্ম দিলেন। শোয়েব শিকদার আশা ছেড়ে দিলেন, রুষ্ট হয়ে গেলেন নিজের জীবন নিয়ে। কিন্তু ছেলেদের সাথে তার সম্পর্ক সবসময়ই ভালো, কারো সামনে তিনি এই আক্ষেপ প্রকাশ করেন না। কিন্তু হঠাৎ করে এই মেয়েটাই সে সব ক্ষত জাগিয়ে তুলছে। শোয়েব শিকদারকে নিশ্চুপ থাকতে দেখে গুনগুন কোমরে হাত গুজে বলল, উঠছেন না কেন? শোয়েব শিকদার এবার হেসে ফেললেন। ছোটবেলার একটা ঘটনা মনে পড়ে গিয়েছে। একবার সে বৃষ্টির মধ্যে কাটামাটি মাখিয়ে খেলছিল মাঠে। তখন তার মা ছাতা নিয়ে তাকে আনতে গিয়েছিল। তিনি ভয়ে কাছে আসেননি। পাশে মা আবার তাকে মারে। বারবার ডাকার পরও যখন তিনি কাছে বাসায় যেতে রাজি হচ্ছিলেন না, তখন তার মাও ঠিক এভাবেই কোমরে হাত গুজে বলেছিল, আসছিস না কেন? আসবি না তুই? পুরনো সোনালি স্মৃতি চোখের দৃশ্যপটে ভেসে উঠতেই তিনি আবেগী হয়ে উঠলেন। চোখ জোড়া টলমল করছে, কিন্তু ঠোঁটে স্মিত হাসি। গুনগুন ভ্রুকুচকে তাকিয়ে আছে, হকচকিয়ে বলল। হাসছেন কেন? হুঁশ ফিরতেই হাসি সংযত করলেন শোয়েব শিকদার। মুখটা ফের গম্ভীর করে বললেন, ক্ষুধা নেই আমার, তুমি যাও। আপনি না গেলে আমিও যাব না, এখানেই বসে থাকবো। দেখো, আমার এত কথা বলতে ভালো লাগে না, বিরক্ত হচ্ছি আমাকে। আমিও আপনাকে বিরক্ত করতে বিরক্ত হচ্ছি। খেয়ে এসে তারপর পত্রিকা পড়ুন। একটু থেমে ফের বলল, ঠিক আছে, আমি চলে যাচ্ছি। 5 মিনিটে যদি আপনি না আসেন তাহলে ধরে নেব আপনার মাকে আপনি ভালোবাসেন না। গুনগুন চলে যাওয়ার পর হতবাক হয়ে তাকিয়ে আছেন তিনি। ডাইনিং টেবিলে প্রণয়, সায়েম ও প্রমীলা বেগম বসে আছে। প্রমীলা বেগম জিজ্ঞেস করলেন। আসলো না? গুনগুন হতাশ হয়ে বলল। না। থাক, মন খারাপ করো না, বাদ দাও। এরপর সায়েমের দিকে তাকিয়ে বলল। ও গুনগুন প্রণয়ের বউ, আর সায়েম হলো আমার বড় ছেলে। গুনগুন সালাম দিল। আসসালামু আলাইকুম ভাইয়া। সায়েম মাথা নাড়িয়ে বলল। ডাইনিং রুমে সবাই এখন চুপচাপ। প্রমীলা বেগম গুনগুনকে খাইয়ে দিয়েছিল। হঠাৎ শোয়েব শিকদার এলেন, তবে 5 মিনিটের মধ্যে নয়, 5 মিনিট পরেই এসে চুপচাপ চেয়ার টেনে বসলেন। গুনগুন মুখ টিপে হাসে। বাকিরা সবাই অবাক হয়ে তাকিয়ে আছে। কি দেখছো সবাই এভাবে? খেতে দাও। গম্ভীর হয়ে বললেন শোয়েব শিকদার। প্রমীলা বেগম ভাত, গরুর মাংস তুলে দিলেন স্বামীর প্লেটে। মাংসর তরকারিতে লবণটা বেশি হয়েছে। গুনগুন জানে এই ভুলটা অবশ্যই ধরবেন তিনি, তবুও জিজ্ঞেস করল। রান্না কেমন হয়েছে? শোয়েব শিকদার এক শব্দে বললেন, ভালো। নীরব স্বীকারোক্তি, কোনো অভিযোগ নেই। প্রমীলা বেগম একটু অবাকই হলেন। খাওয়ার টেবিলে আর কোনো কথা হয়নি কারো সাথে। প্রণয় ও গুনগুন বিদায় নেয়ার সময় শোয়েব শিকদারের থেকে বিদায় নিতে গেল। প্রণয় যায়নি, ও ড্রয়িং রুমে দাঁড়িয়ে আছেন। গুনগুন প্রমীলা বেগমের সাথে রুমে গেল। গুনগুন দরজায় দাঁড়িয়ে বলল, আপনাকে আজ বিরক্ত করার জন্য দুঃখিত, যাচ্ছি আমি। দাঁড়াও। শোয়েব শিকদার উঠে এলেন। বালিশের নিচ থেকে 1000 টাকার 10টা নোট বের করে আনলেন তিনি। রুমে এসেই আলমারি থেকে বের করে রেখেছিলেন। গুনগুনের হাতে দিয়ে গম্ভীর কণ্ঠে বললেন, রাখো, আমার তরফ থেকে গিফট, কিছু কিনে নিও।
গুনগুন খুশি হলেও কিছু বলল না। শ্বশুরের মন যে কিছুটা গলেছে বুঝতে পেরেছে সে। গুনগুন পিন্স মেরে বলল, এ টাকা আমি নেব না, আপনি তো আর প্রণয়ের বাবা না। কারো বাবা হয়ে দেইনি। কে যেন বলেছিল আমার মা হতে চায়, তার ছেলে হয়ে দিয়েছি। গুনগুন বিস্ময়ে হতবাক। প্রমীলা বেগম তো কেঁদেই ফেললেন। গুনগুনের কান্না পেলেও সে কাঁদল না, কান্না গিলে বলল, এই মায়ের বাসায় ছেলের দাওয়াত রইল, আসছি। ফিরে আসার পথে রিস্কায় বসে গুনগুন এসব গল্প করছিল। প্রণয় গম্ভীর হয়ে শুনছিল প্রথমে, পরে বলল, তুমি কি মায়া জাদু জানো? মানে? এই যে কিভাবে যেন সবাইকে মায়ের টানে বেঁধে ফেলো। গুনগুন জবাব দিল না, হাসল শুধু। প্রণয় কিছুদিন গুনগুনকে নিয়ে ব্যস্ত থাকবে বলে মাসুদের ওপর দায়িত্ব পড়েছে ফুড কোর্ট চালানোর। ওর অবশ্য মন্দ লাগছে না, রান্নাবান্না করাও একটা আর্ট। এই কয়েকদিনে মাসুদও সেই আর্ট শিখে ফেলেছে। রাতে কুলসুমের বাসায় ডিনারের দাওয়াত ছিল, তাই প্রণয় আর গুনগুনকে রান্না করতে হয়নি। রাতে খেয়ে দিয়ে কিছুক্ষণ গল্পগুজব করে গুনগুনরা নিজেদের ফ্ল্যাটে চলে আসে। রাত হলেই গুনগুনের ভয় করে। গতকালের ভয়টা আবার সে এসে উদয় হয়েছে। গতকাল না হয় ঘুমের অজুহাত দিয়েছিল, কিন্তু আজ কি বলবে সে? গুনগুন পেটে হাত দিয়ে খাটের সাথে হেলান দিয়ে বসে আছে। হঠাৎ করে বিকেল থেকে পেটটা কেমন যেন ব্যথা করছে। প্রণয় ফ্রেশ হয়ে এসে গুনগুনকে অন্যমনস্ক দেখে জিজ্ঞেস করল। কি ভাবছো? গুনগুন হকচকিয়ে বলল, কই, কিছু না তো। মুখটা এরকম শুকনো লাগছে কেন? কি হয়েছে? কিছু না, পেট ব্যথা করছে হঠাৎ। খুব বেশি? মেডিসিন নিয়ে আসবো? না, ঠিক হয়ে যাবে। আচ্ছা, লাইট নেভাবো? গুনগুন ফাঁকা ঢোক গিলে বলল, ইচ্ছে। নিভিয়ে দিলাম, লাইট থাকলে আমার ঘুম হয় না। গুনগুন বিড়বিড় করে বলল। শালা ঘুমানোর ধান্দা নাকি অন্য কিছুর ধান্দা, বুঝি তো আমি। প্রণয় লাইট নিভিয়ে এসে বলল। কিছু বললে? গুনগুন কাট কাট গলায় বলল। না। প্রণয় বালিশ ঠিক করে মাথা রাখল। গুনগুন তখনও বসে থাকে। প্রণয় বলল, এখনো পেট ব্যথা করছে? একটু একটু। হাত বুলিয়ে দেবো? গুনগুন হকচকিয়ে বলল। কি? প্রণয় নিজেও ভরকে গেল নিজের বোকা বোকা প্রশ্ন শুনে। আমতামতা করছে এখন, কোনো কথা বলতে পারছে না। গুনগুন চিবিয়ে চিবিয়ে বলল। পেট ব্যথা করলে পেটে হাত বুলিয়ে দেয় কে? প্রণয় থতমত খেয়ে বলল, সরি, ভুলে বলে ফেলেছি। তুমি শুয়ে পড়ো, ঠিক হয়ে যাবে। আর না হলে বলো মেডিসিন নিয়ে আসি। না, লাগবে না। বলে গুনগুন পাশে শুয়ে পড়লেও ভয়ে কাঠ হয়ে শুয়ে আছে গুনগুন। প্রণয়ের ঘুম আসে না, বারবার এপাশ ওপাশ করছে। গুনগুন বুঝতে পেরেও কোনো কথা বলছে না। মুখ খুললেই বিপদ। এর থেকে ভালো মুখে কুলুপ এঁটে শুয়ে থাকা। নীরবতা কাটিয়ে প্রণয় বলল। বউ, একটু ধরি। গুনগুন এবার শুধু অবাকই হলো না, ভয়ে লাফিয়ে উঠে বসলো, ভ্যাবাচাকা খেয়ে বলল। কি? ইয়ে মানে, তোমার হাতটা একটু ধরি। আপনার এত কুমতলব কেন বলুন তো? একটু আগে পেট ধরার বাহানা খুঁজছিলেন, এখন আবার হাত ধরতে চাচ্ছেন। আপনার মতলবটা কি? হ্যাঁ, আর কত নিচে নামবেন আপনি? প্রণয়ও উঠে বসলো, মাথা চুলকে বিড়বিড় করে বলল। বেশি নিচে না। গুনগুন ধমক দিয়ে বলল। বিড়বিড় করছেন কেন? জোরে কথা বলুন। কি বলবো? বউকে একটু ধরতে চাইলে সেটা কুমতলব হয় কিভাবে? তুমি আমার কবুল বলা হালাল বউ, আমাদের সম্পর্ক হালাল। তোমাকে যদি স্পর্শ করি সেটাও হালাল স্পর্শই হবে। আপনার হালাল স্পর্শ আপনার কোলে নিয়ে ঘুমান। কোলে নিয়ে তোমাকেই নেব। রাত বিরেতে মেজাজ খারাপ করবেন না তো। তুমি এমন করো কেন? কারণ আমি এমনই। এখন ঘুমোবো, একদম জ্বালাবেন না। গুনগুন শুয়ে পড়ার পর প্রণয়ও মন খারাপ করে শুয়ে পড়ল। গুনগুন চায় না ওর সাথে কোনো খারাপ ব্যবহার করতে, কিন্তু সে নিজেই বা কী করবে? কোন সম্পর্ক তো হুট করেই তৈরি করা যায় না। হতে পারে দুজনে কাগজে কলমে স্বামী স্ত্রী, দুজনের বৈধ সম্পর্ক আছে, প্রণয়ের অধিকার আছে ওর ওপর, কিন্তু গুনগুন তো অসহায়। মনের কানেকশন ব্যতীত একটা মানুষের সাথে ইন্টিমেট হওয়া তার পক্ষে সম্ভব নয়। তার একটু সময়ের প্রয়োজন, শরীরের থেকেও মনের মেল হওয়াটা বেশি প্রয়োজন তার কাছে। গুনগুন যখন এত শত ভাবছিল, প্রণয় তখন গুনগুনকে পেছন থেকে জড়িয়ে ধরে বলল। সরি, দূরে থাকতে পারছি না। গুনগুনের পুরো শরীর যেন বরফ হয়ে গেল মুহূর্তেই। শরীর শিরশির করছে, সে নিজেকে ছাড়ানোর জন্য আপ্রাণ প্রচেষ্টা করে যাচ্ছে, কিছুতেই কিছু হচ্ছে না। গুনগুন এবার প্রণয়ের হাতে জোরে খামচি দিল। প্রণয় প্রথমে কিছু বলল না, মিনিট খানেক পর হঠাৎ করে গুনগুনের উপর শরীরের ভার ছেড়ে দিয়ে ফিস ফিস করে বলল। কই মাছের মতো লাফাচ্ছ কেন মেয়ে? আমার শক্তির সাথে পারবে তুমি?
গুনগুনের সকল জোড়াজুড়ি শেষ। ভয়ার্তল দৃষ্টিতে তাকিয়ে আছে সে। অন্ধকারের মধ্যে প্রণয়ের মুখটা আবছা আবছা দেখা যাচ্ছে। সেই চোখে মুখে প্রচণ্ড তেজ। গুনগুন ঘাবড়ে যায়। প্রণয় গুনগুনের ঘাড়ে মুখ ডুবিয়ে বলল, গতকাল ঘুমের ভান ধরেছিলে, ধাক্কা দিয়ে ফেলে দিয়েছো, লাথি দিয়েছো, সব বুঝেও কিছুই বলিনি। আজ অন্তত বাধা দিও না। গুনগুনের ছোট্ট শরীরটা থরথর করে কাঁপছে। তীর তীর করে কাঁপছে তার কোমল ঠোঁট জোড়া। ফাঁকা ঢোক গিলে কাঁপান্বিত কণ্ঠে বলল। ওয়াশরুমে যাব। প্রণয় মুখ তুলে ভ্রু কুঁচকে বলল। কি? গুনগুন ফের ঢোক গিলে কণ্ঠে জোরে এনে বলল। ওয়াশরুমে যাব একটু। প্রণয় সরে গিয়ে বলল। যাও। গুনগুন উঠে এক দৌড়ে ওয়াশরুমে চলে এলো। যে ভয়টা পেয়েছিল তাই হয়েছে। তবে গুনগুন এজন্য ভীষণ খুশি। সবসময় পিরিয়ড হলে সে বিরক্ত হতো, কিন্তু আজ খুশি লাগছে। মনে মনে বলল, বাঁচলাম, অন্তত কিছুদিন কোনো যুদ্ধ করা লাগবে না। মনে মনে খুশি হলেও চেহারায় তা প্রকাশ পেতে দিল না। মুখটা কাচুমাচু করে রুমে এসে লাইট চালালো। প্রণয় জিজ্ঞেস করল। লাইট জ্বালালে কেন? গুনগুন কাচুমাচু হয়ে বলল। একটু ফার্মেসিতে যান। প্রণয় উঠে বসলো, ব্যস্ত হয়ে জিজ্ঞেস করল। পেট বেশি ব্যথা করছে? পিরিয়ড হয়েছে, প্যাড লাগবে। প্রণয় ভ্যাবাচাকা খেয়ে বলল। হ্যাঁ, সত্যি? গুনগুন এবার রাগী চোখে তাকালো, ক্ষিপ্ত কণ্ঠে বলল। তা নয় তো কি মিথ্যে বলছি আমি? হতে পারে এটা তোমার নতুন কোনো নাটক। আশ্চর্য, এখন কি আপনাকে প্রমাণ দেখাতে হবে? প্রণয় জিভে কামড় দিয়ে বলল। না, তার প্রয়োজন নেই। তোমার মুখের কথাই আমার বিশ্বাস করার জন্য যথেষ্ট। এরপর বিছানা থেকে উঠে গায়ে শার্ট জড়িয়ে প্রণয় নিচে নামলো ফার্মেসিতে যাওয়ার জন্য। স্বগোক্তি করে বলল। বেচারা প্রণয়, তুই উপসী থাক। তোর বউ ভাগ্য খারাপ। না বউয়ের আদর নিতে পারবি, আর না বউকে আদর করতে পারবি। সারা জীবন উপোস করেই কাটাতে হবে। পোড়া কপাল। ঘড়ির কাঁটায় সকাল 9টা বাজে। আধো আধো দৃষ্টিতে গুনগুন চোখ মেলে দেখে ঘরটা খুব শান্ত। আলো নেই রুমে। জানালার পর্দা টেনে দেয়া। গুনগুন হাত বাড়িয়ে টেবিলের ওপর থেকে ফোন নিয়ে সময় দেখল। এরপর হাই তুলে উঠে বসে রইল কিছুক্ষণ। ঘুম ঘুম ভাবটা কাটার পর গুনগুন আবার ফোন হাতে নিয়ে দেখল হোয়াটসঅ্যাপে প্রণয় মেসেজ পাঠিয়ে রেখেছে। আমি টিউশনিতে যাচ্ছি, সকালের নাস্তা বানিয়ে রেখেছি, তুমি ফ্রেশ হয়ে খেয়ে নিও। কোনো কাজ করতে হবে না, আর ইম্পর্ট্যান্ট কোনো ক্লাস না থাকলে ভার্সিটিতে যাওয়ার প্রয়োজন নেই। রেস্ট নাও, আমি দুপুরের মধ্যে চলে আসবো। ভালোবাসি। গুনগুন মেসেজটা পড়ে মৃদু হাসল। বিছানা ছেড়ে উঠে জানালার পর্দা সরাতেই রুমটা আলোয় আলোকিত হয়ে গেল। খেয়াল করে দেখল পড়ার টেবিলের উপর খাবার ঢেকে রাখা। ঢাকনা সরিয়ে দেখতে পেল পাউরুটি ডিম দিয়ে ভেজেছে। আলাদা ডিম সেদ্ধ, প্লেটের পাশেই আপেল কমলা কেটে রাখা, আর গ্লাসে দুধ। দুধ অবশ্য এতক্ষণে ঠান্ডা হয়ে গেছে। গুনগুন গোসল করে এসে আগে খেয়ে নিল। শরীর খুব দুর্বল লাগছে। দুধ গরম করার মতো এনার্জি নেই। এই সময় প্রথম দুদিন তার অবস্থা খুবই নাজেহাল থাকে। তবুও সে টিউশনি করাতো, ক্লাস করত, নিজের কাজগুলো নিজেই করত। আজ ক্লাস আছে, যাবে কিনা বুঝতে পারছে না। পরে মনে হলো আজ থাক, কাল থেকে ক্লাসে যাবে। খাওয়া দাওয়া শেষ করে গুনগুন চুপ করে বসে আছে। সময়ও কাটছে না, ফোন দেখতেও ভালো লাগছে না। একা বাড়িতে আরও বেশি একা একা লাগছে। প্রণয়ের অনুপস্থিতি তার ভালো লাগছে না। গুটিসুটি হয়ে বালিশে মাথা রাখতেই প্রণয়ের কল এলো। রিসিভ করার সঙ্গে সঙ্গেই প্রণয় বলল। সরি। গুনগুন ভ্রু কুঁচকালো, জিজ্ঞেস করল। সরি কেন? কথা রাখতে না পারার জন্য। কোন কথা? এই যে বলেছিলাম 3 বেলাই তোমাকে খাইয়ে দেব, কিন্তু সকালে তুমি এত আরাম করে ঘুমাচ্ছিলে যে আমার ডেকে তুলতে ইচ্ছে করেনি। তার উপর তোমার শরীরটাও ভালো না, তাই আর ডাকিনি। গুনগুন নিচু স্বরে বলল। সমস্যা নেই, কি করছো? শুয়ে আছি। আপনি? আমি টিউশন শেষ করে বের হলাম, এখন আরেকটা টিউশনে যাচ্ছি। তুমি ক্লাসে যাবে না? না। শরীর কি বেশি খারাপ লাগছে? না, একা একা বোরিং লাগছে। মিস করছো নাকি আমায়? মোটেও না। বুঝি বুঝি, মুখে স্বীকার না করলেও সব বুঝি। 2 লাইন বেশি বোঝেন মনে হচ্ছে। প্রণয় হেসে বলল। বউয়ের থেকে অবশ্য বেশি বুঝি না। আচ্ছা শোনো, আমি আমার বাড়ির সামনে চলে এসেছি, রাখছি এখন, তুমি বিশ্রাম নাও। ঠিক আছে। লাভ ইউ। হেইট ইউ। প্রণয় হেসে বলল। চলবে। প্রণয় কল কেটে দিয়ে সাদা রঙের বিল্ডিংটার দোতলায় গেল। কলিং বেল বাজাতেই দরজা খুলে দিল হাসিনা বেগম। প্রণয়কে দেখে হেসে জিজ্ঞেস করলেন। প্রণয় বলল। সরি আন্টি, একটু ব্যস্ত ছিলাম, তাই কিছুদিন আসতে পারিনি। সমস্যা নেই, আমি অফ ডেতে পড়িয়ে দেব।
প্রণয় যে দুটো টিউশনি করায় দুটোই তার এলাকার বাইরে, কারণ নিজের এলাকাতে সে বকাটে গুন্ডা নামে পরিচিত। ফুডকোর্ট চালাতে পারলেও কেউ তাকে অন্তত টিউশনি দেবে না, তাই সে টিউশনি করার জন্য দূরের এলাকা বেছে নিয়েছে। এখানে যারাই তাকে চেনে শান্ত ভদ্র হিসেবেই চেনে।